কোনো একটা দিনে লিখতে হলে আমরা অনেক সময় একটা কথা বলি যে ঐতিহাসিক দিন, কিন্তু প্রবলেম হচ্ছে যে ঐতিহাসিক দিন শব্দটা এত বেশিবার ইউজড হয়েছে যে কিছুটা মরচে পড়ে গেছে, যাকে বলে কিছুটা ক্লিশেড হয়ে গেছে। কিন্তু আজকে যে অনুষ্ঠানের বলা যেতে পারে এটা দেবীপক্ষ শুরু হয়ে গেল, মহালয়া শুরু হলো আজকে থেকে, হাতে কাটি পড়লো যে ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডস, দুদেশের এই যুগ্ম সংগঠন ফিল্মে এই ধরনের কিছু, হয়তো দুদেশ একসঙ্গে সিনেমা হয়েছে, কিন্তু দুদেশের সমষ্টিগতভাবে দুটো দেশ এক হয়ে এতজন শিল্পী, এতজন কলাকুশলী, এতজন টেকনিশিয়ানস, এই যে অসাধারণ একটা উদ্যোগ ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া, বাংলাদেশের বিখ্যাত বসুন্ধরা গ্রুপ এবং বাংলাদেশের শিল্পী সংগঠন সবাই মিলে নিয়েছে, এরকম কোনো নজির কিন্তু এর আগে নেই। আমি জানি যে একটা আছে, মিডিয়ার লোকরা সাধারণত লেখেন, তারা হাততালি দেন না, কিন্তু সবাইকে অনুরোধ করছি এরকম একটা ওকেশনে সবাইকে হাততালি দিয়ে মুহূর্তটাকে সব অনেক ধন্যবাদ। এটা যেটা বললাম যে এটা একটা ঐতিহাসিক দিন। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া 1951 সালে প্রথম এস্টাবলিশ হয়, প্রথম শুরু হয় 1951 সালে। 1951 সালে যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, তখনও সচিন তেন্ডুলকারের বাবা মার দেখা হয়নি, আর অভিজিৎ বিনায়ক ব্যানার্জি তখনও জন্মাননি। এরকম একটা সময় থেকে দীর্ঘ সময় ধরে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া তার কাজ করে চলেছে। তার প্রেসিডেন্ট হিসেবে অতীতে মেহবুব খান, জে ওম প্রকাশ, অনেক বড় বড় ব্যক্তিত্বকে আমরা দেখেছি। জিপিসিপি শোলে যিনি বানিয়েছিলেন, আপাতত বঙ্গ সন্তান ফিরদাউসুল হাসান, যিনি এটাকে একটা বাড়তি গতি দিয়েছেন, এবং সেই গতিরই একটা বহিঃপ্রকাশ হিসেবে এই ইভেন্টটা হচ্ছে 21 তারিখ ঢাকায়, এবং এখানে যারা আছেন মিডিয়ার বন্ধুরা অনেকেই সেখানে যাবেন। এবং এই অ্যাওয়ার্ডটা আমাদের হাসান বলেছেন যে চলতেই থাকবে। আবার হচ্ছে দুদেশ মিলিতভাবে এরকম সাংস্কৃতিক সমষ্টিগত উদ্যোগ, এত বেশি শিল্পী নিয়ে এই প্রথম। তাই আবার সেই পুরনো মরচে পড়া কথাটাই বলতে হচ্ছে যে একটা ঐতিহাসিক চেষ্টা, এবং আজকে সেই ঐতিহাসিক চেষ্টা একেবারে যাকে বলা যায় থাকে কাটি পড়ে গেল। আমরা এখন প্রথমে দুটো দেশের জাতীয় সঙ্গীত শুনব। জাতীয় সঙ্গীতের মাধ্যমে মুহূর্তটাকে আরো স্মরণীয় করবো। প্রথমে ভারতের একটু উঠে দাও। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। ধন্যবাদ। এবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত। অসাধারণ লাগে প্রতিবার যখন ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচেও দেখা হয়, বিশেষ করে উপমহাদেশের বাইরে পরপর যখন একই কবির লেখা পরপর দুটো গান দুদেশের জাতীয় সঙ্গীত বাজে, একটা অদ্ভুত রোমাঞ্চ হয়। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে এই অনুষ্ঠানে ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডসের যেটা 21শে অক্টোবর ঢাকায় হবে, তার কার্টেন রেজার বা লোগোটা আমরা এখন লঞ্চ করবো। সবাই একটু স্ক্রিনে দিয়ে
জেনেই গেছেন কারা এসছেন, তাদের আমি ডাকবো। আর আরও একবার সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে কিছু শিল্পী এবং আপনারা ছাড়া আর কেউ আমন্ত্রিত নেই। এটা একটা পরিবারের মতো করে পুরো অনুষ্ঠানটা হচ্ছে। কাজে আজকে একটা দিন, একটা রাত্রির, যেহেতু এরকম একটা ব্যতিক্রমী রাত্রির এবং একটা ইতিহাস তৈরি হওয়া রাত্রির, যখন অতিথিদের ডাকা হবে, আপনারা যদি পরিবারের অংশ হিসেবে তাদের অভিনন্দন জানান, তাদেরও ভাল লাগবে, আমাদেরও ভাল লাগবে। অনুষ্ঠানটা একটা অন্য মাত্রা পাবে। প্রথম যাকে ডাকছি, তিনি আমাদের খুবই বরেণ্য অতিথি। দীর্ঘ বহু বছর ধরে, আমার রিসার্চ যদি ভুল না হয়, যখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বয়স মাত্র 2, সেই সময় তার প্রথম ফিল্মে অভিনয় শুরু। তারপরে প্রায় ম্যারাথন দৌড়ের মতো আজও তিনি অভিনয় করে চলেছেন একই রকম সফলভাবে। এবং তাকে দেখলে মনে হবে অ্যাকচুয়ালি 1973 নয়, হয়তো 1993তেই প্রথম ছবি। কেউ বুঝতেই পারবে না এত বছর ধরে, মানে যদি ভেবে দেখেন যে 1973 মানে 46 বছর ধরে তিনি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা একচ্ছত্র মহিমা বিরাজ করে রয়েছেন। একই সঙ্গে এদেশের দর্শকদের কাছেও তার একটা দারুণ ক্রেজ রয়েছে। শ্রী আলমগীর হোসেন আমাদের মাননীয় অতিথি, তাকে আমরা তো ইলিশ মাছ খাওয়াতে পারবো না বা বিরিয়ানি খাইয়ে মন ভরাতে পারবো না, কিন্তু একটু হাততালি দিতে পারি তার জন্য। জুরি কমিটির চেয়ারম্যান যদি মঞ্চে আসেন প্লিজ, বাংলাদেশ থেকে জুরি কমিটির চেয়ারম্যান আপনি আসেন প্লিজ। আলমগীর সাহেবকে প্রথমে মঞ্চে ডাকলাম। উনি বাংলাদেশের জুরি বোর্ডের চেয়ারম্যান এবং ধরে নিতে পারেন এই প্রোগ্রাম, এই অনুষ্ঠানটা হচ্ছে তার জন্য যে গুটি কয়েক ব্যক্তি খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছেন, তার মধ্যে অবশ্যই তিনি অগ্রগণ্য। আলমগীর সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। এরপর আমি যাকে ডাকছি, তিনি ভারত থেকে জুরি মেম্বার, অরোরা ফিল্মসের কর্ণধার। যে অরোরা ফিল্মস এখানে ফিল্মে প্রচুর আইকনিক ভূমিকা নিয়েছে এবং এখনো অরোরা ফিল্মস বলতে এক কথা, এখানে ভারতে যারা ছবি করেন, বাংলায় যারা ছবি করেন তারা তো বটেই, সবাই জানেন এই ফিল্মসের মাহাত্ম্য এবং কি ধরনের ছবি তারা করে থাকেন, করে যাচ্ছেন। সেই অরোরা ফিল্মসের কর্ণধার, ইনিও বলতে গেলে ম্যারাথন দৌড়েছেন, অঞ্জন বসু। অঞ্জন বসু তাকে মঞ্চে রাখছে। আলমগীর সাহেব কিন্তু দেশে ফিরে গিয়ে বলবেন যে কলকাতায় এত ঠান্ডা পড়ে গেছে যে লোকে ঠিক মতো হাততালি দিতে পারছে না। আরো একজন জুরি মেম্বার ভারত থেকে, তাকে ডাকছি। তিনি অবশ্যই ইদানিং অনেকদিন ধরে সিনেমা করছেন, এটা বোধহয় প্রথম জুরি হলেন। আর আপাতত তিনি এবারে পুজোতে আমি দেখলাম বিভিন্ন প্রতিমা উন্মোচন এবং বিভিন্ন জায়গায় আপাতত তিনি গুমনামের রনিতা হিসেবে অত্যন্ত ফেমাস হয়ে গেছেন একটা চরিত্র করে। যদিও যতই সেটা গেস্ট অ্যাপিয়ারেন্স বলা হোক না কেন। তনুশ্রী চক্রবর্তী প্লিজ। এরপরে যাকে ডাকছি, যিনি না হলে আজকে রাত্রিটাই হয় না, ফিরদাউসুল হাসান, চেয়ারম্যান ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া। ফিরদাউসুল হাসান, চেয়ারম্যান। এরপরে যাকে ডাকবো, অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে তাকে হয়তো পরে ডাকতে হবে, তিনি আগে পৌঁছবেনি এরকম কোনো ভরসা আমার মনে হয় আমার এবং আপনাদেরও হয়তো ছিল না, কিন্তু তিনি এসে গেছেন এবং তিনি অমরি প্রেজেন্ট, সব জায়গায় থাকেন। জাস্ট কয়েকদিন আগে ছবি দেখলাম আমেরিকায় ছিলেন, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছেন, দেখলাম কানাডায় ছিলেন, আবার আজকে শুনছি কলকাতায়, এবং এখন আমাদের মধ্যেই দেখছি ঋতুপর্ণা সেনগুপ্ত, যাকে নিয়ে ভারত এবং বাংলাদেশ বোধহয় একই রকম গর্বিত। ঋতুপর্ণা প্লিজ। পরে যাকে ডাকবো, আমি আজকে দেখছিলাম উইকিপিডিয়া, একটু অবাকই হলাম, তার পরিচয়ের মধ্যে দেওয়া আছে ক্রিকেটার, অ্যাঙ্কার। ক্রিকেটার জানতাম, অ্যাঙ্কারটা আমি ঠিক জানতাম না। নিশ্চয়ই অ্যাঙ্কারিং অনেক করেছেন, কিন্তু তার সঙ্গে তিনি অত্যন্ত ফেমাস একজন ফিল্ম স্টার। ইনফ্যাক্ট এই নতুন দশকে মানে 2000 সালে বাংলা ইন্ডাস্ট্রি যার হাত ধরে একটা হিউজ মোমেন্টাম পেয়েছিল এবং 19 বছর ধরে যিনি ইন্ডাস্ট্রির একটা পাওয়ার হাউস হিসেবে বিচরণ করে যাচ্ছেন, সেই ভদ্রলোকের নাম জিৎ পান্ধানি। তাকে ক্রিকেটার অ্যাঙ্কার যাই বলা হোক না, কারণ ক্রিকেট টিমে তিনি ক্যাপ্টেন ঠিকই, কিন্তু জিৎকে দেখে দারুণ লাগছে। সচরাচর অনুষ্ঠানে দেখি না এত বড় একটা উদ্যোগ
সুজিত চলে এসেছেন। আবার বলছি হাততালিটা কিন্তু বাংলাদেশে কি আলমগীর সাহেব বলবেন যে মিডিয়ার লোকরা সেভাবে হাততালি দেয়নি। আর ফাইনালি যাকে ডাকছি তাকে কিভাবে পরিচয় দেব, তিনি কখনো কিছুদিন আগেই দেখলাম একরকম ড্রেসে একরকম মেকআপে, আবার কখনো দাড়ি থাকে কখনো থাকে না, নেতাজির জন্য কখনো দাড়ি চলে যায়। গুমনামিতে একেবারে নতুন করে আবার কলকাতা এবং বাংলা কাঁপিয়ে দেওয়া এবং ভারতের কিয়দংশ কাঁপিয়ে দেওয়া প্রসেনজিৎ চ্যাটার্জি, ওয়ান অ্যান্ড অনলি প্রসেনজিৎ চ্যাটার্জি। আপনারা যদি আসন গ্রহণ করেন সবাই ভালো হয়। সবাই দাঁড়িয়ে একটা ছবি নি না, দাঁড়িয়ে একটা সবাই যদি দাঁড়ান সামনে একটু সামনে দাঁড়ান একটা ছবি হতে পারে। একটু সামনে এদিকে সবাই যদি একটু এগিয়ে এসে দাঁড়ান, আমার মনে হয় সামনে একটু এগিয়ে এসে দাঁড়ান। আপনারা কি চাইছেন এগিয়ে এসে দাঁড়ান? একটু সামনেটা দাঁড়ান। আরে একদিকে এই পরে 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 একটু সবাই সামনে, স্যার সবাই একটু সামনে। আর এক মিনিট দেবো। সত্যি এরকম একটা কোলাজ, এরকম যারা জড়ো হয়েছেন, আমি সত্যি ফটোগ্রাফারদের দোষ দিতে পারছি না, কিন্তু আনফর্চুনেটলি আমাদের হাতে আর 30 সেকেন্ড সময় আছে, প্লিজ একটু তাড়াতাড়ি তুলে নেবেন। থ্যাংক ইউ সো মাচ পেশেন্সের জন্য। এবার আমি এফএফআই চেয়ারম্যান ফিরদাউসুল হাসানকে তার আমন্ত্রণী বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। Very good evening to all of you. And on behalf of Film Federation of India, a warm welcome to all of you. I just like to say a few words about Film Federation of India. As you all know, Film Federation of India is apex body. It is the only body constituted of producer, distributor, and exhibitor. And Film Federation is working for the benefit and for the cause of the film industry. And Film Federation of India believes that film industry is not only about Bollywood, film industry is about the regional films. Just for information, in India we produce around 800 films a year, out of which 200 is only Bollywood and the rest is regional film. So keeping that in mind, the focus of Film Federation of India is always for the regional films, and since I am a president from Bengal, we thought of doing something for the Bengal film. And keeping that in mind, we started this Bharat Bangladesh Film Award. The main aim is to bring all together in one platform. And keeping that in mind, we have started this Bharat Bangladesh Award, which is going to be held on the 21st of October in Dhaka. Around 180 people are traveling from India, and we are hoping that it will be a great success, and we will continue doing this every year. So I won't take much of your time. I just like to thank all of you that you came in a large number, and would like to thank all my honorary guests, dignitaries sitting in the dais. Thank you. এবার আমি মাননীয় অতিথিদের আবার এখানে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি, কারণ আমরা নমিনেশনগুলো দেখাবো দু দেশের। ওরা এখানে থাকলে অ্যাকচুয়ালি এখান থেকে দেখতে পাবেন না। যদি একটু প্লিজ আসন গ্রহণ করেন নিচে, তাহলে আপনারা নমিনেশনটা দেখতে পাবেন, কারণ আমরা এখন দু দেশের সমস্ত নমিনেশনগুলো দেখাবো, যেটার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন। আমি জানি এই সন্ধ্যার আজকে দুটোই আকর্ষণ, একটা হচ্ছে সবাইকে একসঙ্গে ছবি পাওয়া, তাদের সঙ্গে কথা বলা, আরেকটা হচ্ছে নমিনেশনগুলো দেখা, যে অ্যাকচুয়ালি কারা কারা অ্যাওয়ার্ডের দাবিদার হলেন, যেটা নিয়ে এত স্পেকুলেশন, এত জল্পনা। একটু জায়গা করে দেবেন প্লিজ ওদের বসার জন্য। আরেকটা বিধিবদ্ধ সতর্কীকরণ,
যে মোবাইলগুলো প্লিজ একটু সাইলেন্ট মোডে রাখবেন, কারণ অনেকগুলো মাঝে মাঝে বাজছে। এবার নমিনেশন প্রেজেন্টেশন দু দেশের, প্রথমে বাংলাদেশ, তারপর দিদিকে বলে দেবো। ধন্যবাদ জানি যে 21 তারিখে এই জন্য অনেক স্বল্প অপেক্ষা করে থাকবে, কে কে পাবেন কে কে পাবেন না বলে যাবেন এরকম করে সেটা দৌড়াবেন নিয়ে। যে হোক, এখন আমি এক এক করে আমন্ত্রিত অতিথিদের আবার ডাকবো। প্রথমে আলমগীর সাহেবকে একটু ডাকছি এবং এফএফআই চেয়ারম্যান ফিরদাউসুল হাসানকে বলছি তার হাতে একটু পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য। আলমগীর সাহেব আবার যদি একটু মঞ্চে আসেন। জুরি কমিটির চেয়ারম্যান বাংলাদেশ থেকে এবং এই ইভেন্টটার সঙ্গে যিনি খুব ওতপ্রোতভাবে জড়িত, এভাবে বলা যায় যে আলমগীর সাহেব না থাকলে এই ইভেন্টটাই নতুন আজকের দিনটা আসছে না। আপনার মুখ থেকে কিছু শুনবো। নমস্কার, গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠান নিয়ে যখন আমার সাথে ফেরদৌস সাহেব এবং তপন কথা বলে বেশ অনেকদিন আগে, তখন নামটি ছিল ভারত বাংলা ফিল্ম অ্যাওয়ার্ড। আমি বললাম যে ভারত, আপনারা যেটা মিন করছেন, যাকে অ্যাওয়ার্ড দেবেন সেটা কিন্তু বাংলায় কথা বলে, আর আমাদের বাংলাদেশের বাংলাটা নিচ্ছেন কেন, দেশটাও নিয়ে নেন। তো সেই হিসাবে একটা নাম হলো ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড। বম্বে ইন্ডাস্ট্রি, বিদেশে অনেক জায়গায় গিয়ে অ্যাওয়ার্ড দেয়, আমরা দেখি, টেলিভিশনে দেখি। অনেক সময় কষ্ট হয় যে আমরা বাঙালিরা কিছু করতে পারছি না কেন, আমরা পিছিয়ে আছি কেন।
আমরা নয় পুরনো দিনের আর্টিস্ট, কিন্তু এখন তো আমাদের হাতে বুম্বা আছে, জিৎ আছে, আমাদের ঢাকায় সাকিব আছে, ঋতুপর্ণা আছে। তা আমরা কিসে কম ওদের থেকে? ওদের থেকে কোনো অংশে আমরা কম নেই। শুধু আমাদের একটি সমস্যা, যেটা আমি ফিল করি, যে আমাদের মানসিকতা নেই, আমরা এগিয়ে আসতে পারছি না। কারণ আমরা বাঙালিরা এগিয়ে এলে ওদেরকে ক্রস করার মতো ক্ষমতা রাখি। এই অনুষ্ঠান শুধু শুরু হলো। আমাদের পরবর্তী, আমি যতটুকু জানি এবং আমরা আলোচনা করেছি, আমরা পরের বছর এটা করব লন্ডনে, এবং এখন টাগ অফ ওয়ার স্টার্ট হয়েছে, সিঙ্গাপুরে অফার দিচ্ছে, কোথায় যাব আমরা। এনিওয়ে, আমরা সবটাই ভালো আশা করব। আমাদের চলচ্চিত্র চলবে, আর দুদেশ মিলে যদি আমরা চলচ্চিত্র করতে পারি, ক্ষতিটা কোথায়? উপকার কিন্তু আমাদের দুদেশেরই হবে। কারণ যখন 92-তে কলকাতায়, তখন ছবি কম হতো। 90-তে বোম্বার মনে আছে, আমরা এসেছিলাম, আমরা এখানে এসে ছবি করেছি অনেক। হ্যাঁ, আমরা সে ছবি করেছি। এটা কি উপকার হয়নি? হয়েছে। তাই আমি ঢাকায় এটা বলি সবাইকে, ঢাকায় সবাই একেবারে দেশ থেকে গিয়ে ছবি হবে খুব সুন্দরভাবে অনেকে নেয় না, সত্য কথা যেটা। আমি বলেছি অসুবিধাটা কোথায়। পাকিস্তান যদি ইন্ডিয়ান ছবি নিতে পারে, তাহলে আমরা দুই বাংলা দুদেশ এখানে ছবি নিতে পারবো না। অবভিয়াসলি আমরা নিতে পারি, এবং এতে আমি মনে করি আমাদের চলচ্চিত্র এখন এই মুহূর্তে, আমাদের ঢাকার চলচ্চিত্রের যে অবস্থা, তাতে বোধহয় আমাদের জন্য একটু বেশি ভালো হবে। পাকিস্তান নিয়েছে, পাকিস্তানের সম্ভবত হল ছিল একটা সময় 2000-এর উপরে, এখন কমে একটা পর্যায়ে নেমে এসেছিল প্রায় 100-150 হলে। কিন্তু যখন বম্বের ছবিগুলো আবার ওখানে গেল, ঠিক আছে, ওদের ভাষায় ভাষায় চলে, ওদের ভাষায় এত বাংলা নিয়ে তো আর ছবি চালাতে পারবে না। এখন কিন্তু আবার ইন্ডিয়ার বা পাকিস্তানে 500-র উপরে হল হয়েছে। আমরা যখন ঢাকায় অভিনয় করেছি, তখন কিন্তু আমাদের হল ছিল 1200 হল ইন বাংলাদেশ, আর এখন ঢাকায় 150টা হল। ইভেন গতকাল রাজমণি সিনেমা হল বন্ধ হয়ে গেছে, ঢাকার প্রাণ কেন্দ্র যেটা, সেখানে। সহজ কথা, আমাদের চলচ্চিত্র দরকার, আমাদের সিনেমা দরকার, এবং আমাদের সিনেমা যদি আমরা সত্যিকারের অর্থে ভালোভাবে করতে পারি দুদেশ মিলে, আমাদের হল আবার 1200 হবে। এবং কলকাতায় আমি যতটুকু জানি অনেক হল কমেছে, প্রচুর হল কমেছে, কলকাতায়ও হল। তবু তো এখানে হল মালিকরা হয়তো সার্টেন একটি উইকের জন্য বোধহয় হিন্দি ছবি পায়। আমাদের তো সেই অবস্থা নেই, আমরা হিন্দি ছবি চলতে দেই না ওখানে, বা উর্দু ছবি চলতে দেই না। এটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু করে দিয়ে গিয়েছিল, সো সেটা ওইভাবেই আছে, আর ওটা চেঞ্জ করার কোনো ক্ষমতা আমাদের নেই। আসুন আমরা সবাই মিলে, আপনাদের হাতে কলম আছে আর আমাদের হাতে ক্যামেরা আছে, আমরা আমাদের ক্যামেরা চালাবো, আপনারা কলম দিয়ে একটু আমাদের জন্য ভালো করে লিখে, এই বাংলা চলচ্চিত্র আবার উঠে দাঁড়াবে বিশ্বাস আমার আছে। আপনারা প্লিজ আমাদের এই যে ছোট্ট একটা প্রয়াস, আমি ছোট্ট বলবো না, বাংলা ছবির জন্য একটা বিরাট ব্যাপার, আপনারা সবাই ভালো করে লিখবেন। যতগুলো ছবি উঠেছে আজকে, অতগুলো যদি ছাপা হয়, তাহলে কিন্তু অনুষ্ঠান হিট হয়ে যাবে। সো প্লিজ আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আর ফেরদৌস ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে জুরি বোর্ডের চেয়ারম্যান করার জন্য, which I really don't deserve.
কারণ আমি একজন ফাঁকিবাজ অভিনেতা, সারা জীবন সরিয়ে দিচ্ছি পারবেন না সারা জীবন ফাঁকি দিয়ে অভিনয় করেছি। তারপর যখন একটু সিরিয়াস হতে থাকলাম, দেখলাম যে আমার সময় চলে গেছে, পাবলিক আমার ছবি আর দেখে না। তো এনিওয়ে, এখন ছবি ডিরেকশন দেই, প্রোডাকশন করি। ঋতু একটা ছবি করে এলো আমার, আর আরেকটি ছবি আমি এখন করছি গৌতম ঘোষকে নিয়ে, এবং ছবিটি করছি আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর উপরে। এবং সেটা হলো অগাস্টের একটি রাত, মানে 15ই অগাস্ট, যেদিন ওনাকে মেরে ফেলা হয়েছিল, সেই রাতের উপর একটি ছবি করছি। তা আপনারা সবাই সহযোগিতা করবেন। আপনাদের জন্য শুভকামনা, শুভ সন্ধ্যা। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভালো করে লেখন, যাতে বাঙালি আবার হলে গিয়ে বাংলাদেশের এবং ভারতের বাংলা ছবি হলে গিয়ে দেখে। ধন্যবাদ। চমৎকার বললেন আলমগীর, যে অভিনেতা, অভিনেত্রী, পরিচালকদের ক্যামেরা আর সাংবাদিকদের কলম দুটো যদি যুগলবন্দি হয়, তাহলে বাংলা ছবিতে ধারাবাহিকভাবে শোনা ফলবে। আরেকটা কথা বলি, যে নমিনেশনে যে আপনারা দেখলেন, বা ভারত বাংলাদেশ দুটো ছবি, কলকাতার এবং ওই বাংলার, ওই নমিনেশনের মেয়াদ হচ্ছে জুন মাস থেকে 2018 জুন থেকে 31শে মে 2019, এই সময়ের মধ্যে এই তারিখটাকে একটা ক্যালেন্ডার ইয়ার ধরে নিয়ে সেভাবে নমিনেশন। এরপর আমি যাকে ডাকছি, আরো একজন ভারত থেকে সম্মাননীয় জুরি সদস্য, অরোরা ফিল্মসের কর্ণধার রঞ্জন বসু, তিনি যদি এসে একটু মঞ্চে কিছু বলেন, এবং তার আগে অবশ্যই ফিরদাউসুল হাসান তাকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করবেন। আপনাদের সকলকে নমস্কার। আমি এক্ষুনি আলমগীর সাহেবকে বলছিলাম, এই বাংলাদেশ এবং ভারতবর্ষ, এই দুটো নাম কিন্তু আমাদের অন্তর, আমাদের ভাষা, আমাদের ব্যবহার, আমাদের নৈকট্য, সেগুলো কিন্তু এখন ঠিক আগের মতোই আছে। আমার কাছে আরও বেশি, আমি একটু আবেগের মধ্যে চলে যেতে পারি। কারণ 1904 সালে আপনার ভাবুন তো, পদ্মারি একটা নৌকো যাচ্ছে, তাতে হাতে ঘোরানোর প্রজেক্টর, কলকাতার বাগবাজারে কতগুলো লোক চাদর চাপা দিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে জমিদার বাড়িতে হাতে ঘোরানোর প্রজেক্টর দিয়ে ছবি দেখাতে যাচ্ছে। সেটা যাচ্ছে কিন্তু অরোরা, সময়টা 1904 সাল। এবং 15ই আগস্ট 1947 অরোরা হারালো তার প্রায় 40খানা সিনেমা হাউস বাংলাদেশে। সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রি ভেঙে পড়ল, সব স্টুডিওগুলো উঠে গেল। আজকে যে আলমগীর সাহেব বলছেন বাংলা ভাষা, আমরা বাঙালি, আমরা বাঙালি, সত্যি আমাদের সঙ্গে একটা বাংলাদেশের নৈকট্য ছিল। সেই নৈকট্যটা কিন্তু 3টে সময়ের মধ্যে আমরা দেখেছি। একটা হচ্ছে যেদিন বাংলাদেশ ঘোষিত হলো, সেই দিন প্রথম প্রাইভেট গাড়ি যেটা ক্রস করেছিল বাংলাদেশ বর্ডার, সেটা আমার বাবা, এবং তিনি গিয়েছিলেন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সঙ্গে দেখা করতে। তার কারণ, বাংলাদেশের যে যুদ্ধ হয়েছিল তার সমস্ত ছবিগুলো 16mm আমাদের একমাত্র ল্যাবরেটরি ছিল। দুপুরবেলায় আসতো, প্রসেস হয়ে প্রিন্ট হয়ে রাত্রিবেলা চলে যেত বাংলাদেশে। সেটা কিন্তু কেউ জানত না। আমরা সবাই জেগে থাকতাম রাত্রিবেলা, ভীষণ উত্তেজিত। দেবদুলালবাবু আসতেন, থিয়েটার রোডে বাংলাদেশের খবর হতো, ওই ছবিগুলো দেখা হতো। সেই সময়টা কিন্তু আমি শিহরিত হয়ে যাচ্ছি, কারণ আমার বয়স অনেক কম ছিল, কিন্তু সেই আবহাওয়াটার মধ্যে আমরা ছিলাম। আজকে যখন আবার একটা আমাদের কাছে সুযোগ এসছে দুই বাংলাকে এক হওয়া, একটা সাংস্কৃতিক দিক থেকে
হয়তো রাজনীতিভাবে একত্র পাচ্ছি না আমরা এখনো। সেই সংস্কৃতির দিকে আজকে তো আমাদের এই জিৎ বা ওখানে ঋতুপর্ণা বা প্রশ্নটি তনুশ্রী, আমরা কি গিয়ে বাংলায় ছবি করতে, বাংলাদেশে ছবি করতে পারি না? বা বাংলাদেশি যারা আছেন তারা কি এখানে ছবি করতে পারেন না? আমরা পারি। সেই জোরটা আমাদের মধ্যে কিন্তু হারিয়ে গেছে। উনি যেটা বলছিলেন আলমগীর সাহেব, যে আমরা কেন ভীত হয়ে গেছি। কিন্তু কেন ভীত হয়েছি? আপনারা হয়তো জানেন আজকে আমাদের 119 বছর বয়স। আমরা গড়ে তুলছি একটা নতুন ফিল্ম স্টুডিও, যে ফিল্ম স্টুডিও আমি এখান থেকে অঙ্গীকার করছি, বাংলাদেশের লোকেরা যদি ছবি করতে আসেন, এই যে লেখনী যাদের আছে তাদের থেকে আরম্ভ করে ডিআই হয়ে সেন্সার অফিস অব্দি পৌঁছে দেওয়ার ভাগটা ওরা নেবে, এবং সেটাই নেবে আধুনিকতম উপায়ে। এবং আমি আরেকটা জিনিস আপনাদের বলছি, যে টাকাটায় ওরা ওখানে খরচ করে আমি কিন্তু সেই টাকাটাই নেব। আমরা কিন্তু ইন্ডিয়ান মানিতে কনভার্ট করবো না। এবার আমাদের যাওয়ার কথা, আমরা বেড়াটা ভেঙে চলে যাবো। এই লোকগুলো যা প্রেশার আছে না, এরা যদি প্রেশার ক্রিয়েট করে তাই কিন্তু বেড়াটা ভেঙে যাবে, সেটা কিন্তু আমি বিশ্বাস করি। আসুন আমরা সবাই মিলে আবার একবার করি, আবার একটা নতুন করে দুটো বাংলা মিলিয়ে ছবি তৈরি করি। ওদের দেশে নৌকো তো আমরা পাবো না, ওদের দেশে মাঝি তো পাবো না, ওদের দেশে বাউল তো পাবো না, যে লালন ফকির করে আজকে আমাদের প্রসেনজিৎ বাবু পৃথিবীকে কাঁপিয়েছিলেন। আমার তো মনে হয় ওটা ওনার শ্রেষ্ঠ ছবি। সে তো ওদের দেশে পুরের মানুষ গৌতম ঘোষের চেহারা। উনি যদি বাংলাদেশের ছবিতে হিরো হয়ে যান ওখানে, তার যদি ছবিটা সুপারি খাবে এখান থেকে আমি বলে দিচ্ছি। আর ঋতুপর্ণা তো কোনো কাজই করে না। তাহলে আমরা কেন পারবো না? আমাদের যারা নতুন আর্টিস্ট আছে, নতুন স্ক্রিপ্ট রাইটার আছে, সবাই মিলে আমরা আসবো, সবাই মিলে ছবি করবো। অভাবটা শুধু হচ্ছে প্রডিউসারের। আমি তো আছি, 119 বছর ধরে আছি, অপেক্ষা করে আছি সেই দিনটায় যদি বাংলা ছবি আবার এগিয়ে যাবে পৃথিবীতে সবাই আগে। সেখানে হিন্দি বা উর্দু ছবি বাধা হয়ে দাঁড়াবে না। আজকে যখন আমাকে ফিরদৌস সাহেব বললেন যেরকম একটা আমরা বাংলা এবং বাংলাদেশ এবং ভারতবর্ষ মিলে একটা আমরা জয়েন্টলি অ্যাওয়ার্ড ফাংশন করবো, আপনি কি আসবেন? আমি হচ্ছি প্রথম আসবো। তার কারণ আমি কোনোদিন বাংলাদেশে যাইনি, এবং তার একটা মাটি আমি নিয়ে আসবো, কারণ সেই বাংলাদেশের জন্য আজকে আমি 119 বছর দাঁড়িয়ে আছি। তার মধ্যে অনেক অনুশাসন আছে, অনেক দূরদৃষ্টি আছে, অনেক কিছু দেখার আছে, অনেক মানুষ আছেন। আমি তাদের জানি যে দেবদাস ছবিটা আজকে বাংলাদেশে পাওয়া গেছে, সেটা কিন্তু অরোরা পাঠিয়েছিল ডিস্ট্রিবিউটর হিসেবে। আরও দুটো ছবি আছে দেবদাস প্রিন্ট, সেগুলো আমি বলে দিতে পারি কার কাছে আছে, কারণ এগ্রিমেন্টগুলো আমার ফাইলে এখন আছে। এই পুরো মানুষটা এখন জোয়ান, সে তো 3টে পুরুষ শুধু চলচ্চিত্রেই দেখলো, আর তো কিছু দেখলো না। আমার কিন্তু আমার মন প্রাণ আমার সব কিছু দিয়ে আমি বলছি, আজকে যদি বাংলাদেশে এক পা এগিয়ে এসে, তাহলে কিন্তু ভারতবর্ষে আমরা 10 পা এগিয়ে যাব। আমাদের নতুন যে চলচ্চিত্র উৎসব শুরু হলো, সেটা চিরদিন দীর্ঘজীবী হয়ে থাকবে। নমস্কার। অনেক ধন্যবাদ জুনবাবুকে। এরপরে আমি বক্তব্য রাখার জন্য এবং মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আরও একজন ভারতবর্ষ থেকে জুরি মেম্বার তনুশ্রী চক্রবর্তীকে। ভারতবর্ষের থেকে এখানে জুরি কমিটির চেয়ারম্যান গৌতম ঘোষ, তিনি নেই এখানে। আরও একজন সদস্য ব্রাত্য বসু, তিনিও কাজে আটকে পড়ে আসতে পারেননি। তনুশ্রী যদি আমাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আর মিডিয়ার বন্ধুদের বলি যে একদম শেষে সবাই থাকবেন মঞ্চের উপর, তখন আপনারা প্রশ্ন করার সুযোগ পাবেন। বাট এই অনুষ্ঠানের জিনিসগুলো হয়ে গেলে ফর্মালিটিস হয়ে যাবে। সবাইকে শুভ সন্ধ্যা। এখানে যারা বসে আছে সব থেকে
থেকে অভিজ্ঞতায় আমি ছোট, বয়সেও ছোট, কিন্তু আমি প্রথমেই বলি যে আপনারা যারা এসেছেন এখানে, বিবিএফ এর যে ইনিশিয়েটিভটা, সেই ইনিশিয়েটিভটার সঙ্গে আমি নিজেকে জড়িয়ে আমার নিজের মনে হচ্ছে যে এটা দিস ইজ সামথিং যেটা একটা ছবিতে অভিনয় করলাম, আমরা সবসময় মানে দিনের শেষে একটা কিছু বাড়ি নিয়ে যাই। বিবিএফ এমনই একটা ইনিশিয়েটিভ, এটা কিন্তু এই যে শুরু হলো, এই শুরু হওয়াটা থেকে যাবে এবং এটা কিন্তু আমরা বছরের পর বছর এই ইনিশিয়েটিভটা কিন্তু আমাদের নিয়ে যেতে হবে। এবং এই যে শুরু হওয়াটা এবং এই শুরু হওয়াটা দুই বাংলার কাছে যে কতটা গুরুত্বপূর্ণ সেটা ডেফিনেটলি অঞ্জনদা এবং আলমগীর সাহেব খুব ভালো করে বলেছে। আর আমি জুরি মেম্বার হিসেবে আমার মনে হচ্ছে আমার যে জেনারেশন মানে আমি অনেক ক্ষেত্রে দেখেছি ভালো কাজ করে খুব ভালো রোল করেও তারা হয়তো পুরস্কৃত হয়নি, বা তাদের কথা মানে হয়তো সে বছর এত ভালো চরিত্র এসেছে আমরা দেখেছি পর্দায়, সেই চরিত্রগুলো কোনো না কোনোভাবে সরে গেছে। আমার ইনিশিয়ালি আমি যখন শুনলাম এই প্রথমবার আমি জুরি মেম্বার হলাম কোনো একটা অ্যাওয়ার্ড, এবং এরকম একটা অ্যাওয়ার্ডে যেটা ভারত এবং বাংলাদেশ দুই বাংলাকে জড়িয়ে এবং যেখান থেকে শুরু হলো, তো আমি একটাই কথা আমার মাথায় ছিল যে এদেরকে সামনে নিয়ে আসতে হবে, যাদের কথা কখনো কেউ হয়তো কাস্ট করার কথা ভাবেনি, যাদের একটা গুরুত্বপূর্ণ চরিত্রে কাস্ট করার কথা ভাবেনি। তার কারণ এটা সবসময় আমি শিওর ঋতুদি বা জিদ্দা বা বুম্বাদা খুব মানে ইনিশিয়াল স্টেজে সবাই আমরা দেখেছি এটা, যে একটা প্রচন্ড ভালো চরিত্র সেই জায়গায় যখন আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম, একটা ভীষণ ভালো চরিত্র সেটা আমি না পেয়ে একজন হয়তো আমার থেকে খ্যাতিসম্পন্ন হিরোইন হয়তো তাকে কাজ করা হলো, কিন্তু সেই জায়গায় যদি আমি সেই চরিত্রটা করতাম আমার মনে হতো আমি এটা সবসময় আমাদের আমাদের অ্যাক্টরদের মনে হয় যে আমি এটা ফাটিয়ে দিতাম। তো আমার সামা মনে হয়েছে এরকম এই যে সময়টা আমার মনে হয় ভারত এবং বাংলাদেশ দুই তরফেই এরকম একটা সময় যেখানে কিন্তু একদম অভিনয় এবং অভিনয়ের সঙ্গে সঙ্গে সেই একটা কন্টেন্টের সময় এসছে, যেখানে হয়তো আরো অনেক নতুন মানুষজন, নতুন অভিনেতা অভিনেত্রীরা অনেক বেটার চরিত্রে, অনেক বড় চরিত্রে অভিনয় করবে এবং পাঠিয়ে দেবে। তো আমার মনে হয়েছে যে এরকম ট্যালেন্টকে পুরস্কৃত করা ভীষণ জরুরি আজকের দিনে দাঁড়িয়ে। আমি শিওর সবাই আমার সঙ্গে একমত হবে যে ভীষণ জরুরি। তো এই ইনিশিয়েটিভটা নেওয়ার জন্য আই ওয়ান্ট টু থ্যাঙ্ক এভরিবডি, হাসান দা এবং আজকে তোমরা এসছো, ঋতুদি, বোম্বাদা, জিদ্দা এবং গৌতম দা স্পেশালি, এবং সবাই যারা আপনারা এসছেন প্রত্যেককে আমি বলবো যে এই যে ইনিশিয়েটিভটা শুরু হলো সব থেকে বড়ভাবে এই অ্যাওয়ার্ডটা কিন্তু আপনারা পারবেন, যেটা অঞ্জনদাও বললেন যে আপনারাই একমাত্র পারবেন এটাকে নিয়ে যেতে। সো 21 তারিখ দেখা হচ্ছে, রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস। থ্যাংক ইউ সো মাচ, আর সবাইকে শুভ সন্ধ্যা। অনেক ধন্যবাদ তনুশ্রী। এরপরে যাকে ডাকছি তিনি গঙ্গা এবং পদ্মা দুধারেই সমান বহমান ঋতুপর্ণা সেনগুপ্ত, তিনি একটু উপরে আসেন এবং বিদ্যাসুর হাসান তাকে সম্মানিত এবং তারপরে তিনি বক্তব্য রাখেন।
নমস্কার, গুড ইভিনিং। গৌতম দা রাইটলি মেনশন যে আজকে সত্যি এটা একটা ঐতিহাসিক সন্ধ্যা। তো কোনো না কোনো দিন ইতিহাস তৈরি হয়, আর সেই ইতিহাসের ধারক বাহক আমরা হই, আমাদের সঙ্গে যারা থাকে তারা নিয়ে চলে। তবে আজকে বিবিএফএ একটা সত্যি একটা খুবই বড় উদ্যোগ, এবং দুই বাংলার অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু এখন আমি মনে করি যে অনেক বড় বড় মানুষরা বক্তব্য রাখবেন, তাই আমি বেশি কথায় সংক্ষেপে দুটো কথা বলে দিই। কারণ যেহেতু আমি ভারত এবং বাংলাদেশের দু জায়গাতেই খুব আপন একজন মানুষ, এবং বাংলাদেশের অনেক আদর পেয়েছি কাজ করার ক্ষেত্রে, এবং আজও পাই, তাই আমি কখনোই মনে করি না সেটা আলাদা একটা দেশ, আলাদা একটা জায়গা। সবসময় মনে হয় এটা নিজের। তো সেই পজেসিভ ব্যাপারটা আমার আছে বাংলাদেশের ব্যাপারে, এবং আমি মনে করি যে যেই উদ্যোগটা নেওয়া হয়েছে বিবিএফ এর মাধ্যমে, এটা একটা অসাধারণ উদ্যোগ। এবং সত্যি কথা বলতে কি, যদি আমরা এটাকে নিয়ে যেতে পারি প্রপারলি, এবং সারা পৃথিবীতে যখন আমরা এই অনুষ্ঠান করব, তখন সত্যি আমরা তাক লাগিয়ে দিতে পারি, কারণ সেই ক্ষমতা আমরা রাখি। আলমগীর ভাই একেবারেই ঠিক কথা বলেছেন যে যদি সবাই পারে, আমরা কেন পারবো না। এবং আমি চাইবো যে এইভাবেই যেন আমরা ছবি করতে পারি, এইভাবেই যেন আমাদের আরও শিক্ষা নিতে পারি ইন্ডাস্ট্রি থেকে, এবং এরকমভাবেই যেন হল বাড়তে থাকে। আমরা যখন থাকবো না, আমাদের আগামী প্রজন্মই যেন এইটা টেনে নিয়ে যেতে পারে, এবং আরও বড় মাপের কাজ যেন এখানে হয়, সেটাই চাইবো। আমি জুরি মেম্বারদের অনেক অনেক ধন্যবাদ। তনুশ্রী, কংগ্রাচুলেশনস অন ওয়ান অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ জুরি। সো অ্যান্ড অঞ্জন দা, আলমগীর ভাই, এখন যারা উপবিষ্ট আছেন, প্রসেনজিৎ চ্যাটার্জি, জিৎ, এবং আপনারা যারা সবাই এসেছেন, তারা ভালোবাসেন বাংলা সিনেমাকে। আমি সিনেমা ভালোবাসি, আমার সিনেমা হচ্ছে আমার বন্ধু, আমার ভালোবাসার জায়গা। সিনেমা নিয়ে থাকি, সিনেমা নিয়ে ভাবি, সিনেমা নিয়ে সব কিছু আমার। তাই সিনেমার যে কোনো মুহূর্ত, সেটা আমার মনে হয় এরকমই একটা ঐতিহাসিক মুহূর্ত যেন সবসময় তৈরি হয়, এবং সিনেমা যেন এইভাবেই চলতে থাকে। থ্যাংক ইউ হাসান ফর ক্রিয়েটিং দিস মুভমেন্ট। থ্যাংক ইউ গৌতম দা ফর টেকিং অল দ্য ইনিশিয়েটিভ অ্যান্ড ফর ইউর কাইন্ড ওয়ার্ডস। থ্যাংক ইউ এভরিওয়ান। আপনারা সবাই বিবিএফএতে পার্টিসিপেট করুন, এবং প্লিজ আলমগীর ভাই যেটা বললেন, আপনাদের হাতে কলম আছে, আমাদের ক্যামেরা, এটা জোগাড় করুন। থ্যাংক ইউ। সত্যি ব্যতিক্রমী সন্ধ্যা, এবং তার সেটা যদি একটা চ্যাপ্টার হয়, সেই চ্যাপ্টারের একটা প্যারাগ্রাফ অবশ্যই, যে ঋতুপর্ণা সেনগুপ্ত এত সময় মতো এসে তার বক্তব্য রেখে শেষ করেছেন। এরপরে যাকে আমি ডাকছি, তাকেও আমি খুব একটা ইদানিং অনুষ্ঠানে খুব একটা দেখিনি। ব্যতিক্রমী সন্ধ্যায় এই স্পিরিটটা, দুটো দেশের এই বাংলার এক হওয়া এবং এটার বৃহত্তর তাৎপর্য বুঝে তিনি এই অনুষ্ঠানে এসছেন। খুব ভালো লাগলো অনেকদিন পর দেখে। কিন্তু ওই বাংলায় যখনই বাংলাদেশে ক্রিকেট ম্যাচ কভার করতে গেছি, সবাই অনিবার্যভাবে তার কথা জিজ্ঞেস করেছেন। সে জিৎ বান্ধানিকে ডাকছি, যে দু বাংলায় সমান জনপ্রিয় জিৎ। নমস্কার, শুভ সন্ধ্যা। এবং যেহেতু দুর্গাপুজোর পরে প্রথম সকলের সঙ্গে দেখা হচ্ছে, তাই বিজয় আর শুভেচ্ছা সবাইকে। আমি সবার বক্তব্য শুনলাম, বেশ ভালো লাগলো। গৌতমদা যেভাবে বললেন, যে ঠিকই বললেন যে আমার এই ধরনের অনুষ্ঠান খুব একটা অ্যাটেন্ড করা হয় না, বাট আজকে অ্যাটেন্ড করার ডেফিনেটলি স্ট্রং রিজনস আছে। যে ভারত বাংলা ফিল্ম অ্যাওয়ার্ডস, এটা নিজের মধ্যে একটা অ্যাট্রাক্টিভ ব্যাপার। এই ধরনের ইনিশিয়েটিভ, এই ধরনের কনসেপ্ট আগে খুব বেশি কেউ ইনিশিয়েট করেনি। এবারে ফিরদৌসুল হাসান, গৌতম জৈন, তপন রায়, এরা সকলে মিলে এই ইনিশিয়েটিভটা নিয়েছে। আমার কংগ্র্যাচুলেশনস তাদেরকে। আমি বিশ্বাস রাখি যে এখান থেকে তারা এই অ্যাওয়ার্ডের মাধ্যমে নতুন নতুন ট্যালেন্টকে রেকগনাইজ করবে, এবং তাদেরকে বিশ্বের মাপে, গ্লোবাল ম্যাপে তাদেরকে পরিচিতি দেবে, এবং তাদের জন্য নতুন নতুন স্কোপ তৈরি করা হবে, যাতে তারা বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে পারে। বিশেষ কিছু আমার বলার নেই, এখানে উপস্থিত থাকতে পেরে আমার ভালো লাগছে। এবং ওখানে বসে কিছু গল্প শুনছিলাম আমি
স্পেশালি ঋতুপর্ণা সেনগুপ্তা আর গুম্বাদার প্রসেনজিৎ চ্যাটার্জি, সেই গল্পগুলো আমার খুব ইচ্ছে করছে মাইকে বললে ডেফিনেটলি কিছু ইন্টারেস্টিং তথ্য সামনে আসবে। আমি আশা করছি যে সেগুলো বাংলাদেশে গিয়ে কোনো না কোনো সময় প্ল্যাটফর্মে যদি স্টেজে ওখানে যদি শোনা যায় আরও ভালো লাগবে। অ্যামেজিং কিছু তোমাদের বক্তব্য শুনছিলাম এবং পাস্টেরও কিছু তথ্যগুলো জানতে পারছিলাম আলমগীর সাহেবের কাছ থেকে, আরোরা সাহেবের কাছ থেকে এবং আরোরা রাইট অঞ্জনদার কাছ থেকে। So I don't have much to speak about past, but yes, last few years I have been associated with certain movies which were Indo-Bangla films, and I really feel great and honored to be loved by both Bangladesh and Bharatir Bangla, and that's the reason I'm here today, and I would like to wish all the best to people who are associated with this, jara initiate niyechen and jara এই অ্যাওয়ার্ডটাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনেক কল্পনা করে রেখেছেন, পরিকল্পনা আছে তাদের যে এরপরে হয়তো লন্ডনে হবে বা তারপরে হয়তো সিঙ্গাপুরে হবে বা আরও অনেক জায়গা হবে। So my best wishes to all of them, and there's nothing much to speak. I would like to congratulate once again to them, and thanks a lot for making me a part of this event. Thank you everybody, thanks a lot. অনেক ধন্যবাদ জিৎ। আমি শিওর এরপরে জিৎ যা বললেন তারপরেও অনেক হয়তো ওকে নিশ্চয়ই ওকে প্রশ্ন থাকবে। আপনাদের আবার মনে করিয়ে দিই যে অনুষ্ঠানের ভোট অফ থ্যাঙ্কস হয়ে যাওয়ার পর আপনারা এই প্যানেলকে প্রশ্ন করতে পারবেন। আপাতত আমি ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্রকে একটু মঞ্চে রাখছি, প্রসেনজিৎ চ্যাটার্জি। এবং অবশ্যই তার কাছ থেকে আমরা শুনবো। নমস্কার, শুভ সন্ধ্যা এবং সবাইকে শুভ বিজয়া। অবশ্যই মঞ্চে আমার এখানে অঞ্জনদা আছেন, আলমগীর সাহেব আছেন। আমি জানি না এখানে কতজন মানুষ জানেন, আমার সৌভাগ্য হয়েছে আলমগীর সাহেবের মতন শিল্পীকে ডিরেক্ট করা, এবং সেই ছবির নাম ছিল আমি সেই মেয়ে। ঋতু নায়িকা এবং ঋতু মেয়ে ছিল, এবং আলমগীর সাহেব বাবা অভিনয় করেছিলেন। জয়প্রদাজি এখান থেকে গেছিলেন বাংলাদেশে। এফডিসিতে যখন আমার সেট লাগতো, আমি প্রায় 1.5 মাস ধরে রোজ সকালবেলা গিয়ে সেটে বসে থাকতাম। তখন ওখানে একটা কথা চালু হলো যে একজন পরিচালক সেট লাগার সময় কেন বসে থাকবেন একটা সেট বানাবার সময়। এখান থেকে আমি বলি যে এই কথাটা একটা প্রথমেই বলতে চাই যে হাসানকে, আমি একটু গৌতমকেও ডাকবো, গৌতম জৈনকে এখানে একটু ডেকে পাঠাবো। আপনি সবসময় অনেক দূরে থাকবেন না, কারণ আপনাকে নিয়ে একটা কথা বলার আছে বলে, এবং তখন ওকে ডাকবো। এদের জন্য একটা জোরে হাততালি দিন, কারণ এই যে প্ল্যাটফর্মটা তৈরি হলো, গৌতম বলতে এই সামনে আসুন, আপনি এখানে আসুন, আপনি উপরে আসুন। গৌতম জানেন যে কত বছর আগে আমি আর গৌতম একটা আমাদের মধ্যে ল্যাপটপে এখনো আছে যে যৌথ বাংলা নিয়ে আমরা অ্যাওয়ার্ড শো করবো। এখানে এসে বলো কত বছর আগে আমরা তৈরি করেছিলাম এটা? আমি আর উম্বাদা বিগত 10 বছর থেকে এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। তো আজকে এই 10 বছরের স্বপ্নটা যে পূরণ হচ্ছে, তার জন্য নিঃসন্দেহে একটা বড় প্ল্যাটফর্ম দরকার। এবং হাসান যখন আজকে সেখানকার প্রেসিডেন্ট হয়েছে, ও প্রথমেই ভেবেছে যে দুই বাংলাকে এক করে কোথায় আমরা একটা বড় অ্যাওয়ার্ড শো করতে পারি। অ্যাওয়ার্ডটা ইম্পর্টেন্ট না, কে পেলেন না, কারা পাচ্ছেন। আমার কাছে একটাই, এই স্বপ্নটা নিয়ে আমি অনেক লড়াই করেছি। আমার মনে আছে বোধহয় জিৎ, একবার আমরা একটা বড় রিপ্রেজেন্টেশন বাংলাদেশে দিতে গেছিলাম, এবং জিৎ আমার সঙ্গে গিয়েছিল। জিৎ এয়ারপোর্টে গিয়ে যে পাগলামোটা শুরু হয়েছিল, তখন জিৎ বলেছিল, কি বলছো বুম্বাদা, আমাকে এরকমভাবে পাগলের মতন ভালোবাসে বাংলাদেশের লোকরা। সো আই হ্যাড টু প্রোটেক্ট জিৎ বেসিক্যালি। সো আমার কাছে একটাই, ছোট্ট করে শেষ করি, যে আজকে যদি এই অ্যাওয়ার্ড শোটা একটা জায়গায় নিয়ে যায়, সেটা হয়তো আমরা দেখতে পাবো, যে আমরা কাজ করতে পারবো জানি না। আমার একটাই স্বপ্ন সবসময় আমার মনে হয়েছে, দুই দেশের ছবি নয়, লেট আস ডু বাংলা সিনেমা। আমাদেরকে বাংলা সিনেমা বানাতে হবে, এমন একটা ইন্ডাস্ট্রি হোক যেখানে সবাই মিলে বলবে এটা আমরা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করি। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এই অ্যাওয়ার্ডটা যদি সেখানে যেদিন পৌঁছাতে পারবে, সেদিন মনে হবে যে আজকের এই টোটাল ইনিশিয়েটিভ, আপনাদের আশা,
আপনাদের এতটা সময় আপনারা ব্যয় করছেন, সবটা বোধহয়, কারণ এটাই ফিউচার। আর এই যেদিন বাংলা ইন্ডাস্ট্রি, দুই বাংলা এক হয়ে যাবে, 5 বছরের মধ্যে বাহুবলী আমরা বানিয়ে ফেলবো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। চমৎকার বললেন প্রসেনজিৎ চ্যাটার্জি যে অ্যাওয়ার্ডটা কি, কে পাবে, এগুলো অপ্রাসঙ্গিক, কিন্তু আসল হচ্ছে যে বাংলা সিনেমার এক হওয়া, দুই বাংলা, এবং সত্যি হয়তো তখন বাহুবলীর চেয়ে বেটার সিনেমা বাংলা থেকে হবে। আপাতত আমরা এই ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডসের যে ট্রফিটা, যে পুরস্কার পাবেন, বিভিন্ন যারা পুরস্কার পাবেন, সেই ট্রফির একটা স্যাম্পল আপনারা দেখতে পাবেন। ট্রফি আনভেলিং, 3 মিনিট ফটোগ্রাফারদের সময় দেবো 3 মিনিট ছবি তোলার জন্য, কিন্তু প্লিজ 3 মিনিটের পরে আর অন্য যাকে 3 মিনিটের মধ্যে যা তোলার তুলবেন। আমি সবাইকে অনুরোধ করছি এসে ট্রফিটা আনভেল করার জন্য। সবাই একসঙ্গে যদি একটু সামনে আসেন। আরো 1.5 মিনিট হাতে আছে, কিন্তু যত খুশি দেবেন। অসাধারণ একটা মুহূর্ত তৈরি হচ্ছে এখানে। আপনারা জানেন 21 তারিখে এই অনুষ্ঠান ঢাকায়, তার আগে কলকাতায়। বারবার করে যেটা বলছি যে ঢাকে কাঠি পড়ে গেল কলকাতায়। ধন্যবাদ। এবার আমি গৌতম জৈনকে রিয়েল রিলের পক্ষ থেকে স্পন্সরদের নাম বলা এন্ড ভোট অফ থ্যাঙ্কস এর জন্য একটু ডাকছি। গৌতম জৈন প্লিজ। Good evening, I'm Shubha Vijaya. A trophy weight almost 2 kg. That's number 1. স্পন্সরদের তো বলবি, ওদের ছাড়া তো কোনো উদ্যোগী হয়ে ওঠে না। আমার এখানে থাকার কারণ পাওয়ার অফ ওয়ান, দ্য ল্যাঙ্গুয়েজ বাংলা, দ্য 5th largest spoken language in the world. That is the most important part, the power of one. আর এই পাওয়ার অফ ওয়ানের সলিডারিটি দেখানোর জন্য আপনি সামনে দেখতে পাচ্ছেন আলমগীর সাহেব, ঋতুপর্ণা, জিৎ অ্যান্ড বুম্বাদা। দিস ইজ দ্য পাওয়ার অফ ওয়ান অফ বাংলা সিনেমা। আর এই পাওয়ার অফ ওয়ানটাকে সেলিব্রেট করার জন্য থ্যাংক ইউ হাসান, দ্য ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট, যে এই ভাবনাটাকে পুশ করেছে। ভাবনাটা যেটা প্রসেনজিৎ চ্যাটার্জি 10 বছর আগে ভেবেছিলেন। আর সত্যি কথা বলবো, এই ভাবনাটাকে এগিয়েছিল কে? তার নাম গৌতম ভট্টাচার্য। উনি নিজের চেষ্টায়, ইন্ডিভিজুয়াল চেষ্টায়, আপনারা বোধহয় জানেন, আমেরিকার মতো জায়গায় হয়তো 2 বাংলায় নিয়ে যেতে পারেননি, একটা বাংলাকে নিয়ে গেছিলেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর ওই ইন্সপিরেশনটাকে এগিয়ে নিয়ে, আর আমার এই পাওয়ার অফ ওয়ানটাকে, আমাদের এই পাওয়ার অফ ওয়ানটাকে, জিৎ যে আমার বন্ধু, সেও আজকে আমাদের সাথে। থ্যাংক ইউ জিৎ, you being a new member to this power of one, and I'm sure with Jeet, with Bumbada, with Alamgir Saheb, and with Rituponna, and of course GB মানে গৌতম ভট্টাচার্য, we will make it a very small বাংলা ভাষায় আয়াফা, very small বাংলা ভাষায় আয়াফা, which is rich in culture, tradition and heritage. That's it. এবার আমার কিছু কথা বলতেই হবে। থ্যাংক ইউ ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া ফর ব্রিংিং দিস টু বেঙ্গল, আমাদের সোনার বাংলায়, বসুন্ধরা গ্রুপ ফ্রম বাংলাদেশ। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাইছি। আমি মনে করি বুম্বাদা
জি ঋতুপর্ণা জি এটাকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করবে, একটা নতুন প্রোডাকশন হাউস যে বাংলাদেশে বাংলা সিনেমা নিয়ে নামছে, তারা এই উদ্যোগটাকে সাপোর্ট করেছে। দে আর কল্ড ডিএম ফিল্মস। তারা এগিয়ে এসছে এটাকে সাপোর্ট করার জন্য। ডিএম ফিল্মস, থ্যাংক ইউ। পিসি চন্দ্রা গ্রুপ, রংধনু গ্রুপ, সম্রাট ফ্রম জি বাংলা এক কথায় আমাদের সাথে এগিয়ে এলেন। ইস্ট ওয়েস্ট মিডিয়া, রূপকথা, রত্নদ্বীপ, আমরি হোটেল ঢাকা, ঢাকার এজেন্সি, এচিএন বাংলা, গান বাংলা, ফ্রেন্ডস এফএম, আমার বন্ধু পিয়া পার্টনার ক্যাপিডিয়াম, ফ্রেম টু ফ্রেম আর ডিজিটাল পার্টনার, ইউএনআই স্টুডিও ফর ডিজাইনিং, বিএফটিসি, জয়। আর একটা ইম্পর্টেন্ট, আমি তনুশ্রী থেকে একটা লাইন নিই না, আমরা এই প্রচেষ্টায় বাংলাদেশকে এগিয়ে রাখতে চাইছি প্রত্যেকটা জায়গায়। তাই জন্যই প্রথম বছর শোটা হচ্ছে ঢাকায়, বাংলাদেশে। আর আপনারা যারা টিভিতে দেখবেন অথবা যারা লাইভ দেখবেন, তার 80% কন্ট্রিবিউশন বাংলাদেশের এজেন্সি। আমিও অ্যাজ আ দর্শক যাচ্ছি ওখানে। সো থ্যাংক ইউ জিরো এজেন্সি ফ্রম বাংলাদেশ আর রিয়েল মাই কোম্পানি এই হাসান আর পাওয়ার অফ ওয়ানটাকে ছোট্ট করে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ গৌতম। আমরা এখন আনুষ্ঠানিক পর্বের যে অনুষ্ঠান বিবিএফ এর সেটা শেষ। এবার এই ডিস্টিংগুইশ প্যানেল আপনাদের সামনে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার মনে হয় 10টা প্রশ্ন আমরা অ্যাকোমোডেট করতে পারি। যদি কোনো প্রশ্ন থাকে এখান থেকে প্লিজ পরে জিজ্ঞেস না করে এখনই করে জাস্ট হাত তুলবেন, কোন অর্গানাইজেশন বলবেন, কাকে প্রশ্ন করছেন একটু বলবেন। আমার মনে হয় ছোট, হ্যাঁ মাইক্রোফোন এখানে আছে, মাইক্রোফোন বা এটা ছোট জায়গা, আমার মনে হয় সবাই শুনতেই পাবে। কাকে প্রশ্ন করছেন আর নিজের নাম রাখবেন। অনিত মুখার্জি, ইংরেজি স্টেটসম্যানে ফ্রিল্যান্সিং করি অনেক বছর ধরে। আচ্ছা, আপনাদের যে আইডিয়াটা খুবই ভালো, কিন্তু এখানেও ভাবতে হবে কাজের গল্প নিয়ে ছবি হবে, এপার ওপার দুটোই মিলিয়ে মিশে কি হবে কি, আমার প্রশ্ন। কাকে প্রশ্ন করছেন যদি একটু বলেন। যারা ছবি করছে বা সাহিত্য ব্যাপারটা একেবারে নেগলেক্টেড, মানে শরৎচন্দ্র বলো, বঙ্কিম বলো, রবীন্দ্রনাথ, আর তাদের দেশের যারা বিখ্যাত রাইটার, তাদের সাহিত্য নিয়ে এই দুটো বাংলার সাহিত্য নিয়ে চলচ্চিত্র হলে তাই লোকের একটা অ্যাওয়ারনেস লেভেল হবে সাহিত্যে এবং সিনেমার ব্যাপারে। ধন্যবাদ। ঋতুপর্ণা জবাব। আমি বলবো। হ্যাঁ প্লিজ। আমি তো এখানকার কথা বলতে পারি না, এখানে কি কি ছবি হবে বা কারা করবে। যারা যারা এগিয়ে আসবে, আমাদের ওখান থেকে যারা এগিয়ে আসবে, সাহিত্য নির্ভর ছবি বরাবরই হয়, আমাদের ওখানে হয়, আপনাদের এখানে হয়। আরেকটু বেশি হলে আরেকটু বেশি ভালো। এই আমরা চেষ্টা করবো। যেমন আমি একটি ছবির কথা একটু আগে বললাম যে অগাস্টের একটি রাত, এটা কিন্তু আমাদের বিখ্যাত সাহিত্যিক সেলিনা হোসেনের গল্প। আর ইউ হ্যাপি? ওকে, ধন্যবাদ। সাহিত্য নির্ভর ছবি তো অনেক হচ্ছে, অ্যাকচুয়ালি সাহিত্য নির্ভর ছবি নিয়ে এখন প্রচুর কাজ হচ্ছে। রিসেন্টলি তো আমরা কিছুদিন আগে সুচিত্রা ভট্টাচার্যের প্রচুর, আমি নিজে ছবি করেছি, এই নিতিন মাসি রিলিজ করেছিল কিছুদিন আগে সাহিত্য নির্ভর। আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা করছি, তা আমার লবঙ্গলতাও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, সরি বঙ্কিমচন্দ্র। তো আমার মনে হয় যে সাহিত্য নিয়ে প্রচুর কাজ হচ্ছে। কি হচ্ছে না? পরের প্রশ্ন প্লিজ, ওদিক থেকে কেউ। হ্যালো, নমস্কার, আমি রাজকুমার দাস, চিত্রসাথী নিউজ পেপার থেকে। তো আমার প্রশ্নটা আলমগীর সাহেবকে, যে আপনারা এইভাবে যে উদ্যোগটা নিয়েছেন দুই বাংলার মেলবন্ধনে, এটা খুবই সাধুবাদ প্রাপ্য। কিন্তু আমরা মানে এক্ষুনি সঞ্চালক মহাশয় বলছিলেন যে এই অনুষ্ঠানটা আমরা বাংলাদেশ থেকে, ঢাকা থেকে সরাসরি দেখতে পাবো, কিন্তু আমাদের বাংলাদেশের কোনো চ্যানেল ইন্ডিয়ায় সেইভাবে আমরা দেখতে পাই না। তো দুই দেশের এই চ্যানেল আদান প্রদান
সেটা তো একটা মেলবন্ধন ঘটানো যেতে পারে। আমাদের ইন্ডিয়ান চ্যানেলগুলো ওখানে দেখা যায়, কিন্তু বাংলাদেশের কোনো চ্যানেল আমরা দেখতে পাই না। সেদিক দিয়ে আগামী দিনে কি আপনাদের এই নিয়ে কোনো ভাবনা চিন্তা আছে? না দেখুন, এটা কিন্তু আমরা চাই যে আমাদের চ্যানেলগুলো এখানে চলুক। যেমন বোম্বার ছবি বা জিতের ছবি, ঋতুপর্ণার ছবি, আমরা কিন্তু ওদেরকে আগে চিনে গেছি, ওদের ছবি ওখানে রিলিজ হওয়ার আগে এই চ্যানেলগুলোর মাধ্যমে। কিন্তু আমাদের ইচ্ছে যে আমাদেরগুলো চলুক, সমস্যাটা কিন্তু আমাদের নয়, সমস্যাটা আপনাদের এখানে। সামহাও আমি যেটা জানি সমস্যা আপনাদের, এবং সেটা আমার চাইতে বেশি বুঝিয়ে হয়তো বোম্বা বলতে পারবে। না, এটা একটা ছোট্ট কথা বলি, আপনি বোধহয় বাংলাদেশের মানুষ, তাই তো? এখানকার আপনি কলকাতার। আসলে এই যে চ্যানেলের কথাটা না, এটাকে আমরা পুরো যে অনুষ্ঠানটাতে বসেছি সেখান থেকে অন্যদিকে চলে যাবে। এটা যদি এখন আমি বলতে শুরু করি কালকে সকাল হয়ে যাবে। কারণ যে চ্যানেলগুলোর কথা আপনারা বলছেন না, সেগুলো সবটা আকাশে কিন্তু ফ্রি ঘুরছে। যারা ওই চ্যানেলের মালিক যারা, তাদেরকে পয়সা খরচা করে একটা টেকনিক্যাল জায়গা আছে যেখানে ভারতে তাদেরকে এন্ট্রি দিতে হবে। এটা আমার আপনার নয়। আপনারা যে চ্যানেলগুলোর কথা বলছেন, স্টার বা জি, আন্তর্জাতিক চ্যানেল, কিন্তু আপনি আমেরিকাতে বসেও দেখতে পাচ্ছেন। দেয়ার ইজ এ প্রসেস। এই প্রসেসটার জন্য ওইখানকার যারা চ্যানেলের ওনার্স আছেন, তাদেরকে এখানে এসে সেই প্রসেসটা অন করতে হবে। সেখানে একটা টেকনিক্যাল এরার আছে। এরকম এইটা না একটা সেন্টিমেন্টে দিয়ে দেওয়া যে বাংলাদেশের চ্যানেল এখানে চলে না, উইচ ইজ নট রাইট। দে হ্যাভ সব চ্যানেল সব জায়গায় চলতে পারে। সেটাকে এবারে তাকে প্রসেস করার জন্য একটা অর্থনৈতিক বড় জায়গা আছে, সেটা ওদেরকে করতে হবে। আমি একটা জিনিস যোগ করি এখানে, যে আপনি কলকাতার মানুষ, এখানে জি বাংলা বাংলাদেশেও দেখা যায়, এখানেও তো দেখা যায়। কাজে আপনি যে সরাসরি দেখার কথা গৌতম জি বলেছেন, জি বাংলার কথা বলছেন, জি বাংলা এটার অফিসিয়াল চ্যানেল পার্টনার যতদূর জানি, সেখানেই আপনি দেখতে পাবেন। অনেকগুলো চ্যানেল ওখানে দেখানো হয়, বাট আনঅফিসিয়ালি দেখানো হয়, কারণ দুটো কান্ট্রির মধ্যে একটা বাইল্যাটারাল ট্রিটি হবে, তারপরেই এগুলো অফিসিয়ালি দুটো কান্ট্রি দেখাতে পারে। এখনো অবধি বাইল্যাটারাল কোনো ট্রিটি দুটো কান্ট্রির মধ্যে হয়নি। হয়েছে? আর ইউ শিওর অ্যাবাউট ইট? নো, জি টিভি or any other TV দেখা যায় বাংলাদেশে। No, but it is officially there is no revenue model as far as my knowledge, but I'll correct myself if I don't know about it. But as far as I know, that দুটো bilateral treaty নেই, আর এই চ্যানেলগুলো যেগুলো দেখানো হয় আনঅফিশিয়ালি দেখানো হয়, কোনো রেভিনিউ মডেল ওখান থেকে করা হয় না। মানে there is no revenue which can be generated out of that. পরের প্রশ্ন। এত এরকম একটা প্যানেল বসে আছে। চক্রবর্তী, টাইমস অফ বেঙ্গল থেকে। আমি অ্যাকচুয়ালি একটাই জিনিস ক্লিয়ার একটু মানে আমার নিজের নলেজের জন্য একটু জানতে চাইছি, সেটা হচ্ছে আমাদের যে জয়েন্ট প্রোডাকশনটা সবার কাছেই, মানে আমি যিনি উত্তর দেবে, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমাদের একটা এমবার্গো আছে বলে আমরা জানি, মানে জয়েন্ট প্রোডাকশনের ক্ষেত্রে ভারত বাংলাদেশের জয়েন্ট প্রোডাকশন যদি হয়, তাহলে একটা এমবার্গো থাকার ব্যাপার থাকে যে দেশের ছবি ওখানে রিলিজ বা দেশের ছবি এখানে রিলিজ। এবার সেই ব্যাপারটা বহুদিন আগে বোম্বাদা একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন, আমি জানি যে ওটাকে ওভারকাম করা। তো ওটা এখন কি স্টেজে আছে? আমাদের এই উদ্যোগটা ওখানে কিভাবে আমরা মানে আরো ওটাকে স্ট্রং করতে পারবো, সেই জায়গাটা যদি একটু হাইলাইট করা হয়। এখানে আমাদের দুদেশেরই কিন্তু জয়েন্ট প্রোডাকশন বা যৌথ প্রযোজনার কথা বলা হয়, এবং এটা আমরা করতে পারি, নীতিমালা সরকারিভাবে আছে। কিন্তু আমাদের দেশের কিছু অসৎ ব্যবসায়ী এবং এখানকারও কিছু ব্যবসায়ী, ওই শব্দটার ব্যবহার করলাম না, তারা যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা করছিল। যদি সেটা বাদ দিয়ে নীতিমালা মেনে ছবি করা হয়, তাহলে কোনো আপত্তি নেই, সরকারিভাবে আপত্তি নেই। সরকার চাচ্ছে ছবি হোক, অন্তত আমাদের দেশের সরকার তো প্রচন্ডভাবে চাইছে ছবি হোক, যৌথ প্রযোজনা। এমনকি সাফটা চুক্তি যেটা সার্ক, সেখানেও কিন্তু আমরা আমাদের ঢাকার রিলিজ করা ছবি আমরা এখানে রিলিজ করার অনুমতি কিন্তু আছে সরকারিভাবে, এবং এখানকার ছবি আমরা এই কয়েকদিন আগে জিতের একটি ছবি ঢাকায় রিলিজ হলো সাফটা চুক্তিতে, রেগুলার যাচ্ছে। শুধু ওই যে অসৎ ব্যবসায়ীরা যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা করে জিনিসটাকে জটিল করে ফেলেছে। আমরা কয়েকটা প্রোডাকশন করেছি বিগত কয়েক বছরের মধ্যে, আর সেগুলো ওই নীতিমালা যেটা বলছেন উনি, রুলস রেগুলেশনসগুলো মেনে, সেগুলো যদি মেনে করা হয় তাতে কোনো অসুবিধা নেই। দেয়ার আর সার্টেন নাম্বার অফ অ্যাক্টার্স, সার্টেন নাম্বার অফ টেকনিশিয়ানস, এই দুটো ডিভাইড করে নিতে পারলেই
সেই রুলসগুলো মিট করতে পারলে ইউ ক্যান প্রডিউস, দ্যাটস নট আ প্রবলেম, উই হ্যাভ ডান ইট ইন দ্য পাস্ট। পরের প্রশ্ন। হ্যাঁ, পরের প্রশ্ন যেটা বলা, আমি কিংশুক চক্রবর্তী বাংলা থেকে বলছিলাম যে আমরা অনেক কিছু জানি না, যেমন ওপার বাংলার অনেক আর্টিস্ট বা শিল্পীদেরকে চেনার ক্ষেত্রে একটা পত্রিকার ভূমিকা পালন করে। এই যে এর সঙ্গে যে একটা পত্রিকা জুড়ে যায়, যে ফিল্ম পত্রিকা, যেখানে দুই বাংলার যারা কাজকর্ম করছে ফিল্মের সঙ্গে, তাদের একটা পরিচয় পাবো, তাদের একটা তাতে আর্থিক সম্পর্ক তৈরি হবে। এইটা যদি নিয়ে ভাবেন, আমি বোম্বা কিংবা মানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন আলমগীর সাহেবকে বলছি, এটা নিয়ে কি ভাবেন? ধন্যবাদ। আপনার এই ভাবনাটাকে নিশ্চয়ই আমরা পাবো, কারণ এখন তো শুধুমাত্র পেপার নয়, এখন তো পুরো জিনিসটাই চলে গেছে একটা অন্য ডিজিটাল প্ল্যাটফর্মটাও খুব ইম্পর্টেন্ট। কিন্তু এখন একটা জিনিস হচ্ছে, মানে মানে বাংলাদেশে ভালো ক্রিকেট খেললেও কিন্তু প্রচুর ডিজিটালি সবাই আমাদের এখানে সবাই বলতে শুরু করছে। তো পরিচয় পাওয়াটা এত সোজা হয়ে গেছে না এখন, মানে কাউকে যদি কেউ যদি চান যে আপনি পরিচিত হতে চান, তার জন্য সোশ্যাল মিডিয়া এমন একটা সাপোর্ট দিচ্ছে। আর আলাদা করে ম্যাগাজিন না পার, এবং কিছুদিন আগে একটা ম্যাগাজিন ছিল যেখানে প্রায় বাংলাদেশ এবং আমাদের কলকাতার আনন্দদিন, সেটা বেশ ভালো করছিলেন তারা। তাদের এটাই উদ্যোগ ছিল যে দুই বাংলাকে ছবি, টেলিভিশন সব নিয়ে একটা। তবে হ্যাঁ, যেটা আপনি বলেছেন, আসলে আপনি যেটা বলছেন তারই কিন্তু একটা প্রথম স্টেপ বোধ হয় এই BBF কারণ এই ধরনের অ্যাওয়ার্ড, এই ধরনের আদান প্রদান যেই শুরু হয়ে যাবে, তখন অনেক কিছুই আবার হবে আমার মনে হয়। না, এখানে আমি বোম্বার সাথে একটু সুর মিলিয়ে বলছি যে আমাদের বোম্বার কথায় 100% আমি সাপোর্ট করছি, কিন্তু আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে যেহেতু আমাদের চ্যানেলগুলো এখানে এখনো আসছে না, বা আমাদের ছবিগুলো তেমন একটা এখানে রিলিজ হচ্ছে না, ওই আপনাদের হাতে কলম আছে, আপনাদের কলমটা একটু চালান, আমরা পরিচিত হয়ে যাবো এখানে। এখানে কি কার কোনো প্রশ্ন আছে? আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, এখানে যারা বাদিক থেকে 4 জন বসে আছেন পরপর, আলমগীর সাহেব, ঋতুপর্ণা জিৎ এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে, যে এই যে 21শে অক্টোবরের যে রাত বাংলাদেশে আমরা দেখব BBF-এ, এটা এই দুদেশের যৌথ প্রযোজনা বা একসঙ্গে সিনেমা করার ক্ষেত্রে যে জটিলতা মাঝে মধ্যে তৈরি হয়, সেটা কাটানোর ক্ষেত্রে কতটা সিগনিফিকেন্ট হবে বলে মনে হয় এই একটা রাত্রি? আমি তো আশাবাদী, কারণ চলচ্চিত্র সবসময় ক্লকওয়াইজ চলে। কখনো চলচ্চিত্রের অন্ধকার সময় থাকে, মানে রাত্রি থাকে, আবার ভোর হয়, আবার দিন হয়, সূর্য উঠে। চলচ্চিত্র ওভাবেই চলে আসছে, চলবে। একটা কিছু হচ্ছে 21শে অক্টোবর, এবং আমি আশাবাদী মানুষ হিসাবে আমি ভাববো যে এটার একটা সুফল অবশ্যই আসবে। আমি প্রচন্ডভাবে আশাবাদী ব্যাপার নিয়ে। আজকে এখান থেকে অনেক শিল্পী যাচ্ছে আমাদের ওখানকার। আমি বলি আপনাকে, প্রডিউসার অ্যাসোসিয়েশন এখানে জড়িত হয়েছে, আমাদের ডাইরেক্টর অ্যাসোসিয়েশন জড়িত হয়েছে, আমাদের শিল্পী সমিতি জড়িত হয়েছে। হ্যাঁ, কিন্তু শিল্পী সমিতির একটা সমস্যা হয়ে গেছে যে 21 তারিখে অনুষ্ঠানটা আর 25 তারিখে শিল্পী সমিতির ইলেকশন, এটা নিয়ে একটু ঝামেলা আছে। কিন্তু তারপরও অনেকে আসবে, যারা ইলেকশন করছে তারা হয়তো একটু নাও আসতে পারে, কিন্তু বাকি সবাই আসবে। আসলে আমরা মাত্র তো শুরু করলাম। We are on our mark, তারপর get set, তারপর go, and we have to finish our race. Thank you. ঋতু, একটা প্রশ্ন, একটু এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। আমি তো খুবই আশাবাদী, কারণ আমি সবসময় সবকিছু পজিটিভ সাইডটাই সব থেকে বেশি দেখি। আমার মনে হয় এটার মধ্যে একটা সাংঘাতিক পজিটিভিটি জেনারেটেড হতে চলেছে, বিকজ BBF-এর এই অসাধারণ উদ্যোগ। কারণ আমরা দুই বাংলার অনেক কিছু নিয়ে অনেকদিন আমরা কথা বলেছি, আমরা আনন্দ করে দেশ থেকে ওদেশে গেছি, ওদেশের মানুষরা এখানে এসেছে, কিন্তু এই ধরনের একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার যে উদ্যোগ বা ইনিশিয়েটিভ বা ভাবনাটা, এটা অসাধারণ একটা ভাবনা। আমার মনে হয় যে এখানে প্রচুর, এটা আলমগীর ভাই বললেন, শিল্পী সমিতির মানুষরা আসবে, প্রডিউসার্স অ্যাসোসিয়েশন, ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন, তো এটার মধ্যে আমরা অসম্ভব সুন্দর একটা এক্সচেঞ্জ তৈরি করতে পারবো। এবং আমরা সবাই, মানে আমি পার্সোনালি সেখানে পারফর্ম করছি,
এবং খুবই আনন্দ লাগছে যে ওইরকম একটা স্টেজে পারফরমেন্স হবে এবং বাংলাদেশের প্রচুর অ্যাক্টররা পারফর্ম করছে। তো আমার কাছে এটা খুব একটা আনন্দের, এটা একটা উৎসব। আমার মনে হয় BBFA ইজ আ ভেরি পজিটিভ উৎসব, যেটার খুব ভালো রিপারকাশন আমরা দেখবো। আমি কোনো নেগেটিভিটি ভাবতে চাই না। আই থিঙ্ক এভরিথিং শুড বি ভেরি পজিটিভ, আর পুরো বাংলার একটা বড় কাজ হবে। থ্যাংক ইউ। Jeet, they say that you have a surgeon's mind. Please analyze this for us. ব্যাক স্টেজে গৌতম দা আমাকে বলছিল যে মাঝে মাঝে জিতের অনুপস্থিতি কখনো কখনো সেটা রাগের কারণও হয়ে ওঠে। তো আমি বুঝতে পারছি গৌতম দা, কিন্তু ঘটনাটা হচ্ছে যে কোনো অচল জিনিস, থেমে থাকা জিনিস কোনো কনস্ট্রাকটিভ রেজাল্ট দিতে পারে না। তো কমিউনিকেশন ভীষণভাবে দরকার, ডায়লগ এক্সচেঞ্জ দরকার আছে। এখানে আমরা অ্যাওয়ার্ডস এক্সচেঞ্জ করছি। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে অনেক কিছু মিল অমিল থাকা সত্ত্বেও সব থেকে বড় মিল হচ্ছে আমরা এক ভাষায় কথা বলি এবং কাজ করি। তো যেহেতু ভাষাটা এক, যেটা অ্যাজ পার গুগল মেবি 6th or maybe 7th লার্জেস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ। তো এই ডায়লগ এক্সচেঞ্জ যখন হবে, যখন কমিউনিকেশনস হবে, তখন ডেফিনেটলি মার্কেট খুলবে। আর মার্কেট খোলার আশা ডেফিনেটলি আমি ভীষণভাবে রাখছি। অ্যান্ড আই ফিল that from here on, if this continues, then দুই বাংলার জন্য ভীষণ প্রসপারাস একটা সিচুয়েশন তৈরি হতে চলেছে। দ্যাট ইজ হোয়াট আই ফিল। থ্যাঙ্কস। কতটা সিগনিফিকেন্ট হতে যাচ্ছে 21শে অক্টোবরের রাত? আমি মনে প্রাণে চাইব 37 বছর কাজ করার পরে 21 তারিখটা যেন একটা ঐতিহাসিক দিন হয়ে থাকি, আমি মনে প্রাণে চাইব। কারণ এর পেছনে কতটা পরিশ্রম আমরা কয়েকজনে করেছি। এখানে একজন ভদ্রলোক নেই, মিস করছি তাকে, তার নাম শ্রী গৌতম ঘোষ। এবং যদি এটা কোনোদিনও হয় অফিসিয়ালি বাংলাদেশের খাতায়, ওখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গৌতম ঘোষের সইটা থাকবে। এটা বহু বছর ধরে আমরা করে আসছি। তাই 21শে অক্টোবর যদি সত্যি একটা নতুন দিশা ওপেন হয়, সেটা আমাদের জন্য না হলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য হওয়া দরকার। এটা রূপক, যেটা জিতো বললো একটু আগে, আদান প্রদান বহু বছর ধরে হয়েছে, বহু বছর ধরে। তাতে আমরা কেউ লাভবান হইনি, কিন্তু কেউই লাভবান হয়নি। তো সেই লাভবান জায়গাটা আমরা যদি নাও পারি, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা করে যাওয়াটা বোধহয় দরকার। সেখানে আলমগীর সাহেবদের মতো মানুষকে দরকার, আমাদের এই যে ফোর্স এখানে বসে আছে আমাদের দরকার, আমাদের পরবর্তী প্রজন্ম যারা কাজ করছেন তাদেরকেও এটা বুঝতে হবে। কারণ একটা জায়গা, আমরা যে জায়গাগুলো ছিল আমাদের, সেই জায়গাগুলো কিন্তু কমছে, বাড়ছে না। কারণ আমাদের জায়গাটা হচ্ছে সিনেমা হল। এবারে আমাদের এমন একটা জায়গা তৈরি করতে হবে যেটা বড়, বৃহত্তর। তাই আমি চাইবো মনের প্রাণে অ্যাওয়ার্ডটা হয়ে যাবে, আমরা 22 তারিখে ফিরে আসবো। 22 তারিখে যারা যারা শিল্পীরা তাদের মতন চলে যাবে, সেটা যেন না, সেটা হলে কিন্তু দুঃখের। অর্থাৎ স্বপ্নের একটা উত্তরাধিকার থাকবে খুব দ্রুতই। প্রসেনজিৎ বললেন, একজন কেউ প্রশ্ন করছিলেন, লাস্ট প্রশ্ন নেব, একটু নামটা বলবেন প্লিজ। আমার নাম নির্মল। আমি জানতে চাই, একটু আগে যে কম্পেয়ার করছিলেন উনি বললেন গৌতমবাবু যে পরিকল্পনা আছে যে নেক্সট পরবর্তী বছর এই অনুষ্ঠানটিকে লন্ডন বা সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার। আমার প্রশ্ন হচ্ছে যে প্রথম শুরু হলো ঢাকায়, তাহলে পরবর্তীটা কলকাতায় কেন হবে না? লন্ডন সিঙ্গাপুর নিশ্চয়ই হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বলবো যে সেকেন্ড মানে দ্বিতীয় পর্যায়ে যে অনুষ্ঠানটি হবে সেটা কলকাতায় হওয়াটাই বোধহয় বাঞ্ছনীয়। আমি একটু বলে নেই, হয়েছে কি, আমরা তো কলকাতায় করতে রাজি আছি, সাথে সাথে রাজি হয়ে যাব। সমস্যা একটু লোভ। ওখান থেকে স্পন্সাররা যেভাবে এগিয়ে আসছে, একটু লোভে লোভে যাচ্ছি ওদিকে। অনুষ্ঠানগুলো তো করতে হবে সুন্দর মতো। কলকাতা তো রয়ে গেছে আমাদের অন্তরে। হ্যাঁ, আবার কলকাতা করব। এটা হঠাৎ করে বাংলাদেশে কেন হলো? কারণ বাংলাদেশের একজন স্পন্সর প্রচন্ড ভাবে এগিয়ে আসছে, হিউজ ভাবে। তো সেই লোভটা তো আমরা ধরে রাখতে পারি। লোভ হবে একটু আমাদের। মাত্র শুরু করেছি তো, আমরা দেখিনি তো এখনো পৃথিবীটা। দেখার খুব শখ হচ্ছে, আর দেখাতেও চাই। ফিরদৌসুল হাসান কিছু বলবেন এ ব্যাপারে? একই মত। তনুশ্রীর কোনো বক্তব্য আছে এ ব্যাপারে? হ্যাঁ, কলকাতায় কবে হবে?
আমি বিবিএফ এর জন্য বলছেন কলকাতায় নিশ্চয়ই হবে। হ্যাঁ, বছরে তো একবারই করে পড়বো, আজ ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছি, নিশ্চয়ই কলকাতাতে হবে। বাংলার ক্ষেত্রে সেটা অনেক উপকার হবে, এই পুরনো হলগুলো আবার নতুন করে বেঁচে উঠবে, এটা আমার ইচ্ছে। আর আরেকটা ভাবনা আমার আছে, পাগলামও বলতে পারে, পূর্বাঞ্চলীয় ভাবে যদি করা যায় আসাম উড়িষ্যা, তাকে আনলে কেমন হয়, এটা আপনারা ভেবে দেখবেন। টোটালি আরো আমাদের বেডটাকে, আমাদের যে সীমাটা সেটাকে আরো বেশি আমরা বাড়াতে চাইছি। এটা ভাবনাটা আমার রয়েছে, পূর্বাঞ্চলীয় সংস্কৃতি একটু নজর দিলে। অলরেডি আমরা আমি বলছি বেঙ্গল টাইম থেকে, আমি চট্টোপাধ্যায় বলছি। আমার ব্যক্তিগত নয়, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যদি আমরা আলমগীর সাহেবকে ধরে নিই, আর ফেডারেশনের তরফ থেকে যিনি আছেন আমাদের এখানকার, তাকে ধরে নিই, দুজনকে মুখ্য উদ্দেশ্য করে বলছি যে বাজার খুব সুন্দর করে করা হলো, প্রত্যেকের একটা আন্তরিক প্রচেষ্টা থাকবে, সুন্দর করে রান্নাটাও হলো, কিন্তু পরিবেশনের সময় দেখা যাচ্ছে যে মুশকিল হয়ে যাচ্ছে। এই বাংলাতেই যা ছবি তৈরি হচ্ছে, পুজোর সময় ছবি নিয়ে রিলিজ নিয়ে একটা প্রবলেম, মুখ্যমন্ত্রীকে স্বয়ং হস্তক্ষেপ করতে হলো বাংলা ছবি রিলিজের ব্যাপারে। বাংলাদেশ এবং বাংলা নিয়ে ছবি হবে, খুব ভালো কথা, আমরা সকলে চাই, অনেক দিন ধরে চাই, কিন্তু এখানকার ছবিটা তৈরি হচ্ছে, এখানেই রিলিজ করতে গিয়ে একটা সুয়ারানি দুয়ারানির মতন বাংলা থাকছে, যে এক সপ্তাহ থাকবে, কার ছবিটা কখন উঠে যাবে সেই নিয়ে একটা চিন্তা ভাবনা থেকে থাকে। সুতরাং সমষ্টিগত জায়গাটা থেকে আমি আমাদের ফেডারেশনের তরফ থেকে ওনাকে জিজ্ঞাসা করছি যে এটাকে কিভাবে আপনারা দেখছেন। আর আমি আলমগীর সাহেবকে যেটা জিজ্ঞেস করতে চাইছি সেটা হচ্ছে যে বাংলাদেশের ছবি এখানে আসার ব্যাপারে, যদি সেটা আমার যদি ভারত বাংলাদেশ নাও হয়, যদি এমনি বাংলাদেশের ছবি, কারণ আমরা বাংলাদেশের শিল্পীদের সম্বন্ধে জানি না। বঙ্কিমচন্দ্র বলেছেন যে ইংরেজরা স্বীকার করতে গেলেও তার ইতিহাসটা লিখে রাখে, কিন্তু আমরা আমাদের এখানকার সাংবাদিকরা কিছু ইতিহাস লিখেছেন, কিন্তু ওপার বাংলা থেকে সেরকম খবরগুলো আমরা পাচ্ছি না সেভাবে। অন্তত সেইগুলো কিভাবে পেতে পারি, এইগুলোর সঙ্গে কি সেগুলো একটু ভাবছেন? ধন্যবাদ। এটাই শেষ প্রশ্ন আজকে। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া অনেকগুলো কাজের মধ্যে সিনেমা হল, এটাও একটা তাদের একটা এজেন্ডার মধ্যে আছে। আমরা দীর্ঘদিন ধরে বিশেষ করে সিঙ্গেল স্ক্রিন এটার জন্য আমরা লড়াই করে যাচ্ছি। আজকে এই বিবিএফএ করার পেছনে কারণটা হচ্ছে আমাদের হল কমে যাচ্ছে, সেটা একটা সমস্যা। এবং আমাদের এখন যে কোনো ব্যবসা কিন্তু ওয়ার্ল্ড মার্কেট, আমরা এখনো পর্যন্ত 6 বা 7 স্পোকেন ল্যাঙ্গুয়েজেও কোনো ওয়ার্ল্ড মার্কেট করতে পারিনি, এবং আমরা তখনই করতে পারবো ওয়ার্ল্ড মার্কেট যখন আমাদের নিজস্ব মার্কেটটা স্ট্রং করতে পারি। দ্যাট ইজ দ্য রিজন। সেই জন্য আমরা পাওয়ার অফ ওয়ান দুটোকে এক করে আমাদের নিজস্ব রিজনাল থেকে স্ট্রং করে দেন উইল গো ফর ইন্টারন্যাশনালি। সেটাই একটা কারণ যে আমরা পরের বছর লন্ডন বা সিঙ্গাপুরে করতে চাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে ওয়ার্ল্ড মার্কেট করা বাংলা ছবিকে। আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমাদের বাংলাদেশের ছবি এখানে আমরা কিভাবে রিলিজ করতে পারি বা আপনারা একটু দেখতে চান, এই তো? যদি প্রপারলি সব আইন মেনে করা হয় তাহলে কোনো সমস্যা নেই, যে কোনো সময় এখানে ছবি রিলিজ করা যায়। কারণ এই ভারত সরকারের সেখানে কিন্তু পারমিশন আছে, আবার বাংলাদেশেরও পারমিশন আছে এখানকার ছবি। জিতের অনেকগুলো ছবির মধ্যে রিলিজ হলো ঢাকায়, বেশ কয়েকটা। আমি একটা ছবি করেছি ঢাকায়, এবং আমি প্রপার ওয়েতে, যেটা সাফটা চুক্তি বলা হয়, সেই চুক্তি অনুযায়ী ছবিটি কিন্তু আমি বম্বেতে পাঠিয়ে সেন্সর করে এনে ছবিটি আগামী নভেম্বর মাসে এখানে রিলিজ করছি, যেখানে ঋতু অভিনয় করেছে। সো অসুবিধা কোথায় নেই, একটু ট্রান্সপারেন্সি দরকার, একটু সৎ ভাব থাকা দরকার। ওই যে প্রতারণা করতে গেলে তো সমস্যা হয়ে যায়। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। প্রশ্নোত্তর এখানেই শেষ হলো, এবং যা নির্যাস আমরা পেলাম, আমি জানি না এটা কাকতালীয় কিনা, যে 21 তারিখটা বাছা হয়েছে এই অনুষ্ঠানের জন্য। 21শে ফেব্রুয়ারি আপনারা জানেন বাংলাদেশে ভাষা আন্দোলনের জন্য এপার বাংলা তো তার নির্যাস বয়ে আসে। কে বলতে পারে 21শে অক্টোবর দুদেশের ফিল্ম আন্দোলনে একটা নতুন দিশা নিয়ে আসবে কিনা। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।